আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএম লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে যেটা পড়ব এটা হলো ভেক্টর। ভেক্টর হলো বলতে গেলে ফিজিক্সের প্রাণ, এবং ফার্স্ট পেপার এই চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে জানা থাকে আমাদের, তাহলে প্রথম পেপারের অনেকগুলো অধ্যায় আমরা খুব সহজে জানতে পারবো। তো চলেন আমরা ভেক্টরটা পড়ি। তো ভেক্টরটা পড়ার আগে আমাদের যেটা জানতে হবে এটা হলো রাশি কী জিনিস। রাশি কী জিনিস এটা আমাদের জানতে হবে। তো রাশি যে সকল জিনিসকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলি। তো রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। তাহলে একটা হলো স্কেলার আর আরেকটা হলো আমাদের কি রাশি? ভেক্টর রাশি। তো এখন আমাদের যে চ্যাপ্টারটা এটার নামই হলো ভেক্টর। তো স্কেলার রাশি কি? যার শুধু মান আছে, যার শুধু কি আছে? মান আছে, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি বলতে বোঝায় মানও থাকা লাগবে, সাথে সাথে দিকও থাকা লাগবে। এই দুটো জিনিস যদি থাকে আমাদের একসাথে, তখন আমরা এটাকে বলবো ভেক্টর। আর যদি শুধু মান থাকে তাহলে আমরা শুধু বলবো স্কেলার। তো যেহেতু আমাদের ভেক্টর, তাই ভেক্টর নিয়ে আমরা প্রথমে কথা বলি। এবার আরেকটা জিনিস খুব মনে রাখবেন, অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে। মানের পরিবর্তন হলেও কিন্তু ভেক্টরের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হলেও কিন্তু ভেক্টরের পরিবর্তন হবে। যদি মান এবং দিক দুটোই আমরা চেঞ্জ করি একসাথে, তখন কিন্তু ভেক্টরের হিউজ পরিবর্তন হবে। ওকে, তো এখন আমরা ভেক্টর আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাব বা আমাদের অবজেক্টিভ কোশ্চেনগুলো আসে, তখন আমাদের অনেক কিছু জানতে চায়, কোন রাশিগুলো ভেক্টর, কোনটা স্কেলার, এরকম জানতে চায় আমাদের। তো আমরা এখন ভেক্টর রাশি একটা কি বলে এটাকে, সাধারণ একটা সূত্রের সাহায্যে আমরা একটু দেখি কিভাবে বলতে পারি। তো এখন আমরা এই একটা জিনিস ক্লাস 9 অথবা 10-এ আমরা পড়ে আসছি। এটা হলো এই রকম, একটু খেয়াল করবেন ভালো করে। এটা ভবে সব, এই যে এই জিনিসটা, এখন এটা দিয়ে খুব সহজে মনে রাখা যায় কিভাবে। ভ দিয়ে ভরবেগ, ভ দিয়ে কি? ভরবেগ এটা। বে দিয়ে কি? ব্যাগ এটা। স দিয়ে কি? স্মরণ। ব দিয়ে কি? বল। প্রিয় মানে হলো প্রাবল্য। ও দিয়ে হবে ওজন। ত দিয়ে হলো ত্বরণ। এম দিয়ে হলো মন্দন। এটা দিয়ে হলো ভ্রামক। এটা দিয়ে হলো সান্দ্রতা। এটা দিয়ে হলো পৃষ্ঠটান। আর এটা দিয়ে হলো মহাকর্ষীয় বল। এখন এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো চিনি, কোনটা আমরা জানি না খেয়াল করেন। এটা আমরা জানি ভরবেগ, ব্যাগ ক্লাস 9-10-এ পড়ে আসছি, স্মরণ পড়ে আসছি আমরা, বলটাও পড়ে আসছি, প্রাবল্য পড়ে আসছি, এটা স্থির তড়িতে আমরা পড়ে আসছিলাম ক্লাস 9-10-এ। ওজনও আমরা জানি, ত্বরণ জানি, মন্দন জানি, শুধু জানি নাকি ভ্রামক, সান্দ্রতা, পৃষ্ঠটান। এইটা আপনি পাবেন হলো প্রথম পত্রের 4 নম্বর অধ্যায়, এটা পাবেন প্রথম পত্রের 7 নম্বর অধ্যায়ে, এইটাও 7 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। মহাকর্ষীয় বল আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। তো এই কয়েকটা জিনিস যদি আমরা জানি যে কোনগুলা ভেক্টর, তাহলে খুব অনায়াসে আমরা অবজেক্টিভগুলো আনসার করে ফেলতে পারবো। তো এখন ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় আমরা এখন এটা দেখব। তারপর আমরা কিছু অঙ্কের ভিতরে ঢুকবো। অঙ্ক করার জন্য যেই জিনিসগুলো লাগবে আমরা ওইগুলো একটু দেখব। তো ভেক্টরের প্রকাশ হলো দুই প্রকার। ভেক্টরের যে প্রকাশ এটা হলো দুই প্রকার। যেহেতু আমরা ভেক্টরই পড়তেছি, ভেক্টরের প্রকাশ হলো দুই প্রকার। কি প্রকাশ? একটা হলো জ্যামিতিক পদ্ধতিতে প্রকাশ, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো অক্ষর দ্বারা প্রকাশ। অক্ষর দ্বারা, এটা হলো জ্যামিতিক পদ্ধতিতে, একটা হলো অক্ষর দ্বারা। জ্যামিতিক পদ্ধতি কোনটা? জ্যামিতিক পদ্ধতি হলো এই রকম, আমরা এইভাবে লিখি, এইটাকে আমরা বলি জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর প্রকাশ। আর অক্ষর দ্বারা অনেকভাবে প্রকাশ করা যায়, যেরকম আমরা এইভাবে প্রকাশ করি, ইটালির এইরকম বাঁকা অক্ষরে প্রকাশ করি, কখনো আমরা এই রকম চিহ্ন দেই, কখনো আমরা এই রকম চিহ্ন দেই, কখনো আমরা নিচ দিয়ে এইভাবে দেই, কখনো আমরা এইভাবে লিখি, অনেকভাবে প্রকাশ করা যায়। তো আমরা এখন এইচএসসি লেভেলে আমরা যেটা বেশি পড়বো, এই জিনিসটা বেশি পড়বো, এটা অক্ষর দ্বারা প্রকাশ পড়বো, আর এই জিনিসটা বেশি পড়বো। আচ্ছা, এখন এই হলো জ্যামিতির প্রকাশ। তো এখন আমরা যেটা দেখব ভেক্টরকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অনেক জিনিসগুলো আমরা এখন দেখব, এটা একটু খেয়াল করবেন। যেরকম কিছু সংজ্ঞা আছে, কি সংজ্ঞা? সমভেক্টর।
খেয়াল করবেন ভালো করে, সমভেক্টর। এই জিনিসগুলো জানতেই হবে ভেক্টর পড়তে হলে। সমভেক্টর, পরে কি আছে? বিপরীত ভেক্টর। একটু খেয়াল করবেন ভালো করে, বিপরীত ভেক্টর। পরে কি আছে আমাদের? আমরা পড়ব হলো একক ভেক্টর। একক ভেক্টর পরে কি আছে? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর পরে কি আছে আমাদের? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। অ্যাটলিস্ট আমাদের এই পাঁচটা জানতে হবে। এই পাঁচটা যদি আমরা খুব সহজে ভালোভাবে জানি তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে সমভেক্টর কি আমরা একটু বলি, এগুলা বইতে লেখা আছে, আমি কিছু ক্রাইটেরিয়া বলে দিই, আপনাদের বৈশিষ্ট্যগুলো বলে দিই। সমভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরের মান সমান। কি সমান? মান সমান। মান মাস্ট বি সমান হতে হবে, মান সমান হতে হবে। এবং এটা হলো 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হলো দিক একই অথবা সমান্তরাল। দিক একই অথবা সমান্তরাল হওয়া লাগবে, সমান্তরাল। এই দুইটা ক্রাইটেরিয়া যদি মানে আমাদের, তাহলে আমরা বলতে পারবো এটা একটা সমভেক্টর। খেয়াল করেন, আমরা একটু এক্সাম্পল দিই। আমরা বললাম এইটা একটা ভেক্টর, এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এইটা একটা ভেক্টর, বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এইটা সেম ভাবে আমরা বোঝানোর জন্য এইভাবে নিলাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। খেয়াল করেন একই জিনিস, আমরা কি কি বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করেন। আমরা বলছি সমভেক্টরের কি সমান হতে হবে? মান সমান হতে হবে, দিক একই অথবা সমান্তরাল হওয়া লাগবে। খেয়াল করেন, আমরা ভেক্টর দুইটা একই সাইজে, তার মানে তার মানটা সমান। তাই আমরা এখানে বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর সমান। এটা 1 নাম্বার ক্রাইটেরিয়া মানছে। তারপর বলছে দিক একই অথবা সমান্তরাল। খেয়াল করেন ভালো করে, এইটা একই দিকে না বাট সমান্তরালে আছে, তার মানে এটা একটা সমভেক্টর। এখানে একটু আসি আমরা, এ এবং বি এর সাইজটা সমান, আমরা ধরে নিলাম সাইজটা সমান, এ এবং বি এর সমান। এরপরে দেখেন এটা এখন সমান্তরালে নাই কিন্তু একই রেখায় আছে, এর মানে যদি এই ক্রাইটেরিয়া মানে দুটা ভেক্টরের মান সমান হয়, দিক একই অথবা সমান্তরাল হয়, তখন আমরা এটাকে সমভেক্টর বলতে পারবো। ওকে, এবার আমরা 2 নাম্বারটা পড়বো, এটাকে আমরা বলি হলো বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। খেয়াল করবেন ভালো করে, বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য পড়ব। বিপরীত ভেক্টরের 1 নাম্বার বৈশিষ্ট্য মান সমান হওয়া লাগবে, মান সমান হতে হবে। দিক একই না, দিক একই অথবা সমান্তরাল না, দিক হতে হবে বিপরীত। খেয়াল করবেন ভালো করে, দিক হতে হবে বিপরীত। দিক কি হতে হবে? বিপরীত, সমান্তরাল। দিক হতে হবে বিপরীত। খেয়াল করবেন ভালো করে। এইটা এক্সাম্পল যদি আমরা দেই, এইটা হলো এ একটা ভেক্টর, এরপর আমরা যদি এইভাবে লিখি বি একটা ভেক্টর। খেয়াল করেন সাইজ সেম, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, এ একটা ভেক্টর এইটা, এবং এটাকে যদি আমরা বলতাম বি একটা ভেক্টর এইটা, তাহলেও হয়তো কোনো সমস্যা নেই। খেয়াল করেন সেম আগের মতন, এবার এ এবং বি সমান কিন্তু এদের দিকটা উল্টা, সামনে হবে মাইনাস। এইটা সেম জিনিস, এ এবং বি সমান, এদের দিকটা হলো উল্টা, সামনে হবে মাইনাস। এই হলো আমাদের বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য। এখন আমরা যেটা পড়বো একক ভেক্টর। একটু খেয়াল করবেন, এই জিনিসটা খুব কাজে লাগবে আমাদের অঙ্ক করাতে। একক ভেক্টর কোনটা? এই একক ভেক্টরকে পড়তে যায় আমাদের যেই কষ্টটা হবে, এটা হলো দুইটা সংজ্ঞা আমাদের সামনে চলে আসবে। দুইটা সংজ্ঞা চলে আসবে, একটা হলো আমরা ম্যাথমেটিক্স করার জন্য ব্যবহার করব, আর একটা হলো পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে তার জন্য আমরা করব। তো একক ভেক্টরের আমরা প্রথম একদম ম্যাথমেটিক্স করার জন্য যেটা লাগে এটা লিখি, তারপর আমরা সংজ্ঞাটা মুখে মুখে বলে দেব। দেখেন খেয়াল করেন ভালো করে, একক ভেক্টর কি। আমরা সংজ্ঞায় না যাই আমরা একটা জিনিস বলি, আমরা এটাকে বললাম এটা হলো 5 মিটার লম্বা। একটু খেয়াল করবেন, 5 মিটার লম্বা। এটাকে আমরা 1 একক করে ভাগ করব। কি করতে হবে? 1 একক করে ভাগ করতে হবে, মানে এটাকে 5টা ভাগে ভাগ করতে হবে। এখন আপনি যদি 5টা ভাগে ভাগ করেন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, আমরা একটু এটাকে বাড়িয়ে দিই, এই হলো 5 ভাগ। 1 2 3 4 5 ভাগ হয়ে গেছে। এখন 5 ভাগ আপনি কিভাবে বানাইছেন? 5 ভাগ অবশ্যই আপনি যেটা করছেন, এইটাকে এই যে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিয়েছেন, তখন এটা রেজাল্ট আসছে 1। আমরা এখানে কিছু ভেক্টর দিব, আমরা পরে বলবো এগুলা, বাট দেখেন 1 আপনি কিভাবে আনছেন, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে আপনি ভাগ করে দিয়েছেন।
তো এইখানে আমরা এই কাজটাই করব, একটু খেয়াল করেন, এখানে এই কাজটাই করব। এইটাকে আমরা বলি একটা ভেক্টর, একটু খেয়াল করবেন, এই ভেক্টরটা হলো এটা, আমরা এটাকে ধরলাম এই একটা ভেক্টর, এই একটা ভেক্টরকে একক ভেক্টরকে প্রকাশ করব। কোন যেই ভেক্টরের মান হলো এক একক তাকে আমরা একক ভেক্টর বলি। তো এটাকে কি, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরকে ছোট অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং উপরে টুপির চিহ্ন আমরা প্রকাশ করি। তো এতটুকু একটু খেয়াল করবেন। এটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি, এটাকে আমরা এইভাবেও লিখি, কোনো প্রবলেম নেই। তার মানে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। এই ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট। এটা হবে দিকে বা সমান্তরালে, দিকে বা সমান্তরালে। এটা একটু ভালো করে মনে রাখবেন। একক ভেক্টর কোন দিকে পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে হলো দিকে বা সমান্তরালে। মূল কথা হলো, আপনাকে যদি আমি বলি এটা হলো আমার মূল ভেক্টর, তাহলে একক ভেক্টরটা মাস্ট বি এই দিকে পাওয়া যাবে। আমি যদি বলি এইটা আমার মূল ভেক্টর, তাহলে একক ভেক্টরটা মাস্ট বি এই দিকে পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে। এখন আমরা যেটা পড়বো হলো আয়ত একক ভেক্টর। খেয়াল করবেন ভালো করে, এটা পড়তে যায় আমাদের যেটা কাজে লাগবে এইটা, এই জিনিসটা হলো আমরা এখন যেটা পড়বো আয়ত একক ভেক্টর। এটা হলো 2 ডাইমেনশনাল, আমরা পড়ে আসছি। এখন আমরা এটা 3 ডাইমেনশনালটা দেখে আসবো। তো আমরা একটু দেখি 3 ডাইমেনশনাল কিভাবে করতে হয়, একটু খেয়াল করবেন ভালো করে। এইটা আমরা যদি এখানে একটু দেখাই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন ভালো করে, এই জিনিসটা এই যে এইরকম, যে এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ। তো এখন আপনি যখন 3 ডাইমেনশনালের ভিতরে রাখবেন তখন আরেকটা অ্যাক্সিস লাগবে। তো আরেকটা অ্যাক্সিস হলো এটা। তাহলে এটা যদি আমরা এক্স বলি, এটাকে যদি আমরা ওয়াই বলি, তাহলে মানে এইটা হলো আমাদের জেড অক্ষ। খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে, দেখেন তো এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী কোণ কত? 90। এরপর আমরা যদি এটাকে ঘুরিয়ে আবার এখানে দেখাই, এক্স এবং জেডের মধ্যবর্তী কোণ 90। আবার এখানে একটু খেয়াল করেন ভালো করে, এক্স এবং এইটার মধ্যবর্তী কোণ হলো 90। মানে প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আমাদের এখানে আছে। তো এইটা তো আমার এখানে দেখানো সম্ভব, বাট বোর্ডে দেখানো সম্ভব না। তখন আমরা কি করি, এটা একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন। এইটাকে আমরা বললাম হলো এক্স অক্ষ, এটাকে আমরা বললাম ওয়াই অক্ষ, এটাকে আমরা বললাম জেড অক্ষ। খেয়াল করেন ভালো করে। এবার এইটাকে কোনো রকম ভাবেই এখানে আসলে মানে এখানে বসানো সম্ভব না। তাই আমরা যখন আঁকি, আমরা এটাকে এইভাবে আঁকি। এটা যদি এখন এইভাবে আঁকি, তাহলে এবার একটু দেখেন, এক্স এবং ওয়াই 90, এক্স এবং জেড 90, ওয়াই এবং জেড 90। খেয়াল করবেন ভালো করে, একদম স্পষ্ট। আবারও বলি ভালো করে দেখেন, এক্স ওয়াই মধ্যবর্তী কোণ 90, এক্স জেড মধ্যবর্তী কোণ 90, ওয়াই জেড মধ্যবর্তী কোণ 90। প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এটা একটু মনে রাখবেন। আপনি 4 ডাইমেনশনালে যান, আরেকটা অক্ষ লাগবে, ওই অক্ষটাও প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকা লাগবে। আচ্ছা, এবার এইটাকেই আমরা এখন বলবো যে আয়তকার একক ভেক্টর বলতে কি বোঝায়। এই জিনিসটা পড়তে গেলে এই এক্স অক্ষকে আমরা, এটা কনভেনশন, একটু খেয়াল করবেন, এটা একটা কনভেনশন, এখানে এটা ফিক্সড করা। আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ করলে আমাদের অনেক সমস্যা হবে। তাই কনভেনশন যেটা, ওটাই আমাদের ধরা উচিত। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা বলি হলো আই। একটু খেয়াল করবেন, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি হলো আই দ্বারা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি হলো জে দ্বারা, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করি আমরা কে দ্বারা। একটু খেয়াল করবেন, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই। ওয়াই অক্ষ বরাবর হলো জে, জেড অক্ষ বরাবর হলো কে। আপনি যদি বলেন না স্যার আমরা এটা করব না, আমরা এক্স অক্ষ ধরব কে, আপনি ধরতে পারেন, বাট কনভেনশন বলে এক্স অক্ষকে আই ধরা। ক্লিয়ার কথা? ওকে। তো এখন আমরা সংজ্ঞায় আসি, আয়ত একক ভেক্টর কাকে বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, খেয়াল করেন ভালো করে, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে গেছে আমাদের। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই মানটা কি আমরা বলি আয়ত একক ভেক্টর। ক্লিয়ার? ওকে। এবার আমরা এখানে যদি বের করতে চাই যে একটা পাখি উঠতেছে, এখন আপনি বলতে পারেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কেন প্রয়োজন।
তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেন প্রয়োজন? আমরা এই পরিবেশে যা কিছু দেখি সবই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কীরকম? একটা ফ্যান ঘুরতেছে, এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যদি বলি একটা পাখি উঠতেছে, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কীরকম? খেয়াল করেন ভালো করে। আমরা যদি বলি এই পয়েন্টের কথা যদি চিন্তা ভাবনা করি, এই পয়েন্টটায় যে এখানে একটা পাখি উঠতেছে, এই পয়েন্টটা হিসাব করতে হবে, তখন আমাদের যেটা করতে হবে এখান থেকে x অক্ষ বরাবর যেতে হবে, এখান থেকে y অক্ষ বরাবর যেতে হবে, এখান থেকে z অক্ষ বরাবর আসতে হবে, তারপর কিন্তু আপনি তাকে পাবেন। এটা যেহেতু 3 ডাইমেনশনাল প্রজেক্ট আমাদের। ওকে, এইবার বাকি হলো আমাদের অবস্থান ভেক্টরটা। তো এখন আমরা অবস্থান ভেক্টরটা দেখি, তারপর আমাদের মোটামুটি প্রাথমিক আলোচনা শেষ। অবস্থান ভেক্টরটা কি? এইটা হলো আমরা একটু আগে বলছিলাম, একটু খেয়াল করবেন। আমি মোটা, আপনি কিভাবে আমি বলছি আমি মোটা, বা আপনি চিকন, আপনি কিভাবে জানেন আপনি চিকন, আপনি সুন্দর, আপনি কিভাবে জানেন আপনি সুন্দর? অবশ্যই কাউকে আপনি স্ট্যান্ডার্ড ধরে তারপর আমরা এই মেজারমেন্টটা করি। তো এখানে সেম জিনিস, কোনো জিনিসকে যদি আপনি অবস্থান খুঁজে বের করতে চান, তার মানে কাউকে না কাউকে রেফারেন্স ফ্রেমে রাখতে হবে। আপনাকে রেফারেন্স ফ্রেমে রাখার পর আপনি বলতে পারবেন এই জিনিসটা এতটুকু দূরে বা এই জিনিসটা এত জিনিস। তো এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা বিবেচনা করি। ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি হলো প্রসঙ্গ কাঠামো। তো আমরা এই বিন্দুটাকে বলে নিলাম প্রসঙ্গ কাঠামো। এইবার একটু খেয়াল করেন, আমরা এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তখন এখান থেকে এইটাকে আমরা বলি হলো অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় অবস্থান ভেক্টর। এটাকে আরেকটা নামে ডাকা হয় ব্যাসার্ধ ভেক্টর। কেন? কারণ এইটাকে যদি আমরা সেন্টার ধরে হিসাব করি, তখন এটাকে আসলে বৃত্ত কল্পনা করা যেতে পারে, তখন এটা বৃত্তের একটা ব্যাসার্ধ, তাই আমরা তখন এটাকে আবার ব্যাসার্ধ ভেক্টর নামে বলে থাকি। তো আমরা সকলেই SM লার্নিংয়ের একাডেমির সঙ্গে থাকবো, সাবস্ক্রাইব করে দিব।